চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেত্রী নওশিন ইসলাম দিশার কাছে। অনেক বছর ধরে অভিনয়ের সাথে আছেন এবং এই অভিনয়ের সাথে থাকার সময়টিতে আপনি মঞ্চে কাজ করেছেন, আপনি একই সাথে টেলিভিশনে কাজ করছেন, বিভিন্ন নাটকে। কেমন লাগে পুরো যাত্রাটা? অভিনয়টা আমার জীবনের অংশ। একদম ছোটবেলা থেকেই অভিনয়ে আসা, যে কারণে অভিনয়টা আমার কাছে নতুন কিছু বা ডিফারেন্ট কিছু মনে হয়নি কখনোই। অভিনয় করতে করতেই কখন যেন এটাই আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। আর থিয়েটারটা করি তো খুব ছোটবেলা থেকে, একদমই হাঁটতে শিখেছি যখন, তখন থেকেই বাবার সাথে থিয়েটারে আসা, সেই সময় থেকেই থিয়েটার বলতে চাচ্ছিলাম যে বাবা ছিল বলেই কি হাঁটতে শিখতে শিখতে অভিনয় শেখা হলো কিনা? ওরকমই। আর সবচেয়ে বড় কথা, আমার বাবার কাছে তার থিয়েটারটা একটা সন্তান ছিল, এবং এখন যেটা আমার দুটো সন্তানের সাথে ব্যতিক্রম আমার আরেকটা সন্তান, সেইভাবে আসলে বড় হয়ে ওঠা। আমরা বেড়ে উঠেছি একদম ব্যতিক্রমের সাথে। ব্যতিক্রমের সদস্যরা আমাদের বাসায় আসতেন, আমরা অভিনয়ের মহড়া ঘরে বসেই দেখেছি। সব সময় তো আসলে রুম পাওয়া যেত না শিল্পকলায়, তখন তো এত অ্যাভেলেবেল রুমও ছিল না, তখন তো খুব কঠিন ছিল শিল্পচর্চাটা করা। টিএসসিতে কিছুদিন কাজ করেছেন বাবা, ব্রিটিশ কাউন্সিলে কাজ করেছেন, আলিয়ান্স ফ্রান্সিসে দীর্ঘদিন রিহার্সেল করা হয়েছে। তো বিভিন্ন জায়গায় কাজ করা হতো এবং বাবার হাত ধরে টুকটুক করতে করতে কখন যেন অভিনয়টা একটা জীবনের অংশ হয়ে গেছে। 1976 সালে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং মজার বিষয় হলো এটা কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, আমার বাবা ন্যাশনাল স্কুল অফ ড্রামার বাংলাদেশের প্রথম স্টুডেন্ট। তখন স্বাধীনতার পর প্রথম যে 3 জন স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যান, তার মধ্যে আমার বাবা একজন, এবং সেই সময় তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে অভিনয় নিয়ে পড়ালেখা করেছেন। এবং সেই যে তার ট্রেনিং, তার প্রশিক্ষণগুলো ধরে রাখার জন্যই ব্যতিক্রমের প্রতিষ্ঠা। তার গুরু যিনি ছিলেন, উনি চেয়েছিলেন বাবা কলকাতাতেই কাজ করুক। 76 সালে প্রথম কলকাতাতে ব্যতিক্রমের পথ চলা শুরু। সেই সময় ডিডি বাংলাতে প্রথম মঞ্চনাটক নিয়ে উৎসব হতে পারে এই কনসেপ্ট নিয়ে কাজ করা হয়েছিল। চিড়িয়াখানা একটি নাটক, জুস্টুরি, যেটা আমাদের এখনও মঞ্চে হয়, প্রাচ্যনাট করে। এই প্রোডাকশনটি প্রথম টেলিভিশনে মঞ্চনাটক হিসাবে প্রচারিত হয় এবং সেটা আমার বাবা করেন। তারপর 78 সালে তার মনে হলো যে না, বাংলাদেশ তো আমাকে পড়ালেখা করিয়েছে বাংলাদেশের জন্য, এবং দেশের মায়াতেই একরকম চলে আসা। তারপর থেকে 76 থেকে বাংলাদেশেই থিয়েটার চলছে। আমরা কলকাতাতে যাই, শুধু কলকাতাতে না, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শো করতে যাই, এবং খুব সম্মানের সাথে তারা আমাদেরকে দাওয়াত করে নিয়ে যান। খুব সম্মানের সাথে কাজ করি, এটা আমার জন্য খুবই আনন্দের। এবার টিভি নাটকের গল্পে আসতে চাই। বর্তমানে টিভি নাটকের ব্যস্ততা কেমন আপনার? টিভি নাটকটা আসলে আমার প্রফেশনও। আমি মনে করি মানুষ যেমন চাকরি করে, আমার এরকম একটি প্রফেশন টিভি নাটক। আর ভালোবাসার জায়গাও বলতে পারি। আমার তো শুটিং বন্ধ থাকলে মনে হয় আমি আমার সন্তানদের সাথে দেখা হচ্ছে না, এবং এটা একটা অন্য জগৎ, আমার আলাদা একটা সংসার ওটা। আর সবচেয়ে বড় কথা, আমরা যারা টিভিতে কাজ করি, আমি জানি না অন্যদের মতামত কি, আমার মনে হয় আমরা টোটালটা একটা পরিবার। এই পরিবারটার মধ্যে একটা অন্যরকম মায়া, ভালোবাসা কাজ করে। সেই ভালোবাসার জায়গাটা টিভি নাটক আমার। আপনাকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন চরিত্রে দেখি, তবে দুটো চরিত্র সব থেকে বেশি দেখা যায়, সেটা হচ্ছে যে মায়ের চরিত্র এবং শেষে ভাবির চরিত্র। কখনো মমতাময়ী ভাবি, কখনো একটু দজ্জাল ভাবি, নানানভাবে আবির্ভূত হওয়া ভাবি হিসেবে আপনাকে দেখি, এবং মমতাময়ী মা হিসেবে তো দেখি। দুটোর মধ্যে কোনটা বেশি এনজয় করেন? মাটা বেশি এনজয় করি। কেন ভাবি হতে চান না? না, ভাবি হতে চাই না ব্যাপারটা তা না, ভাবি হতে চাই। আমার কাছে মনে হয় মায়ের ক্যারেক্টারগুলো অনেক বেশি ভার্সেটালাইজ, অনেক কাজের জায়গা আছে,
আর কেন যেন আমার ভোকালটা অনেক লাউড, তো আমাকে একটু নেগেটিভ ক্যারেক্টারে ডাকা হয় বেশি। কেন ডাকা হয় জানি না, লাউড এই কারণে বোধহয় অনেক অনেক বেশি নেগেটিভ ক্যারেক্টার ডাকে। আমি খুব এনজয় করি নেগেটিভ ক্যারেক্টার করতে গেলে। যেটা সবচেয়ে বেশি দরকার যে মানুষের রেসপন্সটা পাচ্ছি কিনা। যেমন আজ থেকে আরও 4-5 বছর আগে কলকাতা নিউ মার্কেটে একদিন আমরা পাস হচ্ছি, এক মহিলা স্যান্ডেল খুলে আসছে আমাকে মারবে। তা আমি খুব আতঙ্কিত হলাম যে ওনার সাথে আমার কোনো ইন্টারাকশন নাই, কোনো কিছু নাই। উনিও একজন বাঙালি। উনি আমার একটা নাটকে দেখেছেন আমি শিশু নির্যাতন করছি, এবং সেটা তাকে কিভাবে দাগ কেটেছে যে স্যান্ডেল খুলে সে চলে আসছে আমাকে মারতে। তো আমার মনে হয় ওই স্যান্ডেলটা আমার অনেক বড় পাওয়া, কারণ আমি অ্যাক্টিংয়ের জায়গা থেকে ওই জায়গাটা তৈরি করতে পেরেছি যে সে আমাকে রীতিমতো ঘৃণা করছে। ইউ আর সাকসেসফুল যে আপনি হ্যাঁ যেটা করতে চেয়েছেন সেটা পেরেছেন। ওইটা খুব মানে আমি ভয়ও পেয়েছি, কিন্তু আমার খুব মজাও লেগেছে যে এত বেশিভাবে তার ওটা ভিতরে দাগ কেটে গেছে যে সে বিদেশ বাড়িতে অত লোকের ভিড়ে আমাকে চিনে আমার কাছে এসে এবং খুবই রিয়্যাক্ট করে যে এত জঘন্য ক্যারেক্টার কি করে হয়। পরে আপনি সামাল দিলেন কিভাবে ওনাকে? না, আমার সাথে আমার হাজবেন্ড ছিল, আমার বাচ্চারা ছিল। পরে উনি নর্মাল হয়েছেন, কিন্তু উনি অনেকক্ষণ ধরে একই কথা বলেছেন, আপনি এত রুড কেন, এত খারাপ কেন। মানে আমার মনে হয়েছে ওটা আমার সাকসেস। কাজটা সিনসিয়ারলি করছি কিনা বা ওই কাজটা আমাকে বাইরের মানুষের কাছে সেইভাবে প্রেজেন্ট করছে কিনা, সেইটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই জায়গা থেকে মানুষের রেসপন্সটা পাচ্ছি। এখন মানুষ চেহারা দেখলে চেনে বা ভালো লাগার কথা বলে, সেই ব্যাপারগুলো খুব ভালো লাগে। আমার একটি সিরিয়াল চলছে ফাউল জামাই, সেখানে আমার মেয়ের হাজব্যান্ড হলো ফাউল। এখন বাইরে রাস্তাঘাটে চলাচলের সময় মানুষজন বলে ওই যে ফাউল জামাই শাশুড়ি যাচ্ছে। ফাউল জামাইটা কে? জীবন ভাই, শরাফ আহমেদ জীবন। হ্যাঁ আচ্ছা, ওই রেসপন্সগুলো অনেক আনন্দের, অনেক ভালো লাগে। আমরা তো আসলে মানুষের জন্যই কাজ করি, মানুষ দেখে বলেই আমাদের অভিনয় করতে আসা বা অভিনয় করা। মানুষের রেসপন্সটা না পেলে আসলে মনে হয় না সেই জায়গাটা সাকসেস হয়। নাটকের কথা শুনলাম, মঞ্চ এবং টেলিভিশন দুটোর কথা, এবং সেই সাথে যেহেতু শরাফ আহমেদ জীবনের কথা আসলো, ঈদে অনেকগুলো সিনেমা রিলিজ পেয়েছে। তার মধ্যে দাগি আছে, জঙ্গলি আছে, শরাফ আহমেদ জীবনের একটা সিনেমা আছে যার নাম চক্কর, এবং শাকিব খানের সিনেমা আছে বরবাদ। এই যে এতগুলো সিনেমা রিলিজ হলো, আপনি তো অনেক কাজ করেন, কাজের ফাঁকে কি সিনেমা? ও ওয়াও, জঙ্গলিতেও ছিলেন। এটার কথা একটু জানতে চাই। জঙ্গলিতে তো নিজে কাজ করেছেন। জঙ্গলিতে আমার একটা বড় ক্যারেক্টার করার কথা ছিল, আনফরচুনেটলি তখন আমার বাচ্চার একটা সার্জারি হয়েছে, আমি দেশে ছিলাম না। পরবর্তীতে ওদের সাথে আমার আবার যোগাযোগ হয়, ওরা আবার যোগাযোগ করে আরও একটি ক্যারেক্টার আমাকে অফার করে এবং আমি করেছিলাম। ছোট্ট একটি ক্যারেক্টার, কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। ভালো লেগেছে। বুবলির সাথে এটা আমার প্রথম কাজ, ভালো লেগেছে। নাইস পারসন, এবং কমিউনিকেট করার জন্য খুব ভালো একটা প্রোডাকশন ছিল। আমি জঙ্গলির অনেক রেসপন্স পেয়েছি। আমাকে অনেকেই ইনবক্সে ভিডিও করে পাঠিয়েছে আমার অংশটুকু। আর আমার মা, আপনার ক্যারেক্টারটা কি ছিল? যদিও আমরা আসলে মানে সবটা বলে দিতে পারবো না। জঙ্গলির গল্পটা অলরেডি আমরা অনেকেই জানি যে বাবা মেয়ের গল্প, সবার হৃদয়ে দাগ কেটেছে যে গল্প, এবং সবাই খুব কান্নাকাটি করে বের হচ্ছিল। একটু বলবেন প্লিজ আপনার চরিত্রটার নাম কি ছিল, কি প্রেক্ষাপটে চরিত্রটি ছিল? নাম ছিল না, ক্যারেক্টারটা ছিল বুবলিকে দেখতে আসে একটি ছেলে, তার মা, এবং এখানে এসেই প্রথম জানা যায় যে বুবলি এঙ্গেজ অ্যানাদার পারসনের সাথে, বিয়েটা ভেঙে যায়, এবং ওই ভেঙে যাওয়া নিয়েই আমার মুভমেন্ট ছিল। জঙ্গলির কাজ খুব ভালো ছিল, এটা আমার খুব ভালো লেগেছে, একটা ভালো প্রোডাকশনের সাথে কাজ করতে পেরেছি। 20-21 নাটক এক ঈদেই গিয়েছে। আপনি আসলে সময়টা কিভাবে ম্যানেজ করেন? আপনার প্রতি মাসে কতদিন কাজ করতে হয়? 10-15 দিন। মাসে 30 দিন, যদি 15 দিন কাজ করতে হয়, বাকি 5 দিন ছুটি থাকে, বাকি থেকে 10 দিন। বলা যায় যে আপনি বেশ সফলতার সাথে আসলে প্রতিদিন এঙ্গেজ থাকছেন, মাত্র হাতে 10টা দিন থাকতে আপনি কাজ করছেন না। আসলে আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে খুব ভালোবাসি।
আর আমার দুটো পরিবার, আমার ব্যতিক্রম একটি পরিবার, মাসের 5টা দিন আমার ব্যতিক্রমের জন্য থাকেই। এই এই দিনগুলো বাদে আমি মানুষকে ডেট দিই। আমার ব্যস্ততা যেভাবেই থাকুক বা যতটুকুই থাকুক, ব্যতিক্রমের ডেটগুলো ছেড়ে দিয়ে তারপরে মানুষকে ডেট দিই। তো সেই ইসে কখনো 10 দিন, কখনো 15 দিন কাজ করি। বাবা কি কোনো দায়িত্ব দিয়ে গেছিলেন যে ব্যতিক্রমটাকে খুব যত্ন করে আগলে রাখতে হবে, নাকি নিজের দায়বদ্ধতার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে ব্যতিক্রমের যত্ন নিচ্ছেন? আসলে আমার বাবার মৃত্যুটা তো খুব আনফরচুনেট হওয়া, তখন আসলে দায়িত্ব নেয়ার মতো বয়স আমার ছিল না। মাত্র 16 বছর বয়সে বাবাকে হারিয়েছি। সেই সময়টাও আসলে ওরকম ছিল না। আর শুধু এতটুকু অনুভূতির জায়গা থেকে বলেছিলাম যে ব্যতিক্রমকে বাঁচিয়ে রাখবো, বা ব্যতিক্রম বেঁচে থাকবে আমি যদি বেঁচে থাকি। সেই দায়বদ্ধতা তো আছেই। আর ব্যতিক্রমের প্রতি ভালোবাসাটা আসলে কখন যে তৈরি হয়েছে বলতে পারবো না। এত ছোটবেলায় ব্যতিক্রমের সাথে আসা। আর আমার বাবার স্কুলিংটা ছিল এরকম যে জুতা গোছানো, বাইরের বারান্দায় কিভাবে জুতা থাকবে সেটাও হাত দিয়ে গোছাতে হবে, রুম মুছা, বাথরুম ক্লিন করা, এভরিথিং ব্যতিক্রমের করে এসেছি। এখন দলপ্রধান হয়েও মনে হয় না যে আমিও ব্যতিক্রমের আলাদা কিছু। এখনও সেই সব কিছু করেই চলতে চাই। আর ব্যতিক্রমের প্রতি অন্য একটা ভালোবাসা আছে। সেই ভালোবাসাটা কোথায় কিভাবে হয়ে গেছে বলতে পারবো না। আমার সন্তানের গায়ে একটা আঁচড় লাগলে যেভাবে আমার লাগে, ব্যতিক্রমের কিছু হলে সেটাও আমার লাগে। পৃষ্ঠপোষকতার জন্য টেলিভিশন নাটক, বিজ্ঞাপন কিংবা অন্যান্য জায়গাগুলোতে আমরা যেভাবে সহজভাবে সবকিছু পাই, মঞ্চ নাটকের ক্ষেত্রে আমরা সেটা পাই না। ব্যতিক্রম নাট্যগোষ্ঠী এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করে? ব্যতিক্রম বলে কথা না, এটা প্রত্যেকেরই একটা ঘাটতির জায়গা। আর মঞ্চ নাটকটা এখনো ব্যক্তি সহযোগিতাই চলে। আমাদের 2-4 জন ব্যক্তি সহযোগিতা করেন যারা, তারাই আসলে পৃষ্ঠপোষকতা করছেন। তার বাইরে আমরা বিজ্ঞাপন পাই খুব কম। সেটা আমাদের দৌড়াদৌড়ি করেই তৈরি করে নিতে হয়। সেটা আমরা যারা আছি সিনিয়র, তারাই আসলে অ্যারেঞ্জ করি। এইটাতে এখনও আমরা ওরকম বড় স্পন্সর যেটাকে বলে ওইভাবে আসলে রেসপন্স পাচ্ছি না। আমরাও সেটা চাই যে এই সুযোগগুলো আরো বেশি বেশি তৈরি হোক। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সবশেষে জানতে চাই নিজেকে অভিনয় শিল্পী হিসেবে কোথায় দেখতে চান? আমার তো মেন্টর দিলারা জামান। আমি মনে করি এই অভিনয় করতে করতে যদি মারা যেতে পারি তাহলেই জীবনের সার্থকতা। অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ এরকম একটি আয়োজনে আমাকে ডাকার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বাংলা কথা সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মানুষ মরলে লাশ হয়, সংস্কৃতি মরলে প্রথা হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।